মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন আপনাদের মেম্বার কত? 225 জন। এদের আসলে কাজটা কি? মানি চেঞ্জার তাদের নিজস্ব রেটে ক্রয় বিক্রয় করবে এবং তাদের উৎস হলো ইনকামিং প্যাসেঞ্জারের কাছ থেকে কিনবে, আউটগোয়িং প্যাসেঞ্জারের কাছে তারা বিক্রি করবে। আপনারা ম্যাক্সিমাম কত ডলার কিনতে পারেন? মোর দেন $25,000 পার ডে কিনছেন 124 টাকায়, বিক্রি 125 টাকায়। এটাই কি সব সদস্য আপনাদের মেনে চলে? হ্যাঁ, অবশ্যই মেনে চলতে হবে। আপনাদের রেটটা তো ব্যাংক থেকে একটু বেশি। হ্যাঁ, কেনার ক্ষেত্র, বেচার ক্ষেত্র। পাসপোর্টে এন্ডোর্স করতে পারেন ম্যাক্সিমাম কত? 2000-এ। এখন আসলে মার্কেটের ওভারঅল পরিস্থিতি কি? দোকান বেশি, চাহিদা কম। ব্ল্যাক মার্কেটগুলো অফ করা, হুন্ডি কমানো। মানি চেঞ্জাররা যে সমস্ত প্রস্তাবনা দিচ্ছে সেই প্রস্তাবনা বিষয়ে সুবিবেচনা করা। প্রিয় দর্শক, এমটিভি প্রেজেন্স টিভিএস ডায়াসপোরাতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। দর্শক, আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন মিস্টার MS জামান, বাংলাদেশ মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তো দর্শক, আমরা যেটা ডায়াসপোরাতে আমরা আলোচনা করি যে বাংলাদেশের নন রেসিডেন্ট বাংলাদেশিজ নিয়ে বা রেমিটেন্স নিয়ে যারা ভালো জানেন বা আমাদের এক্সপার্ট যারা বাইরে আছেন, সো বিভিন্ন প্রোগ্রামে আমরা তাদের কথা শুনেছি। কিন্তু মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনও কিন্তু আসলে এগুলোর একজন স্টেক হোল্ডার। তারা লাইসেন্স নিয়ে কাজ করেন, ক্যাশ ডলার বাই অ্যান্ড সেল করেন। সো বিদেশে যারা যায় তারাও অনেক সময় ডলার কিনে নেন, আবার যারা আসেন তারা বিক্রিও করেন। সো তাদের একটা স্ট্রং পার্ট আছে এই সব ইন্ডাস্ট্রিতে। তো আমরা আজকে জামান ভাইকে ইনভাইট করেছি, আমরা শুনবো তার থেকে কথা। কারণ আমরা জানি যে অনেক সময় আসলে এটা কার্ব মার্কেটের সাথেও এক ধরনের রিলেশন আছে, বা আসলে কি করলে ভালো হয় টোটাল দেশের জন্য। তো সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। বাবু, টিউশন ফিসটা দিও। নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। জামান ভাই, আপনাকে স্বাগতম টিভিএস। স্বাগতম আপনাকে। থ্যাংক ইউ আপনি সময় দিতে পেরেছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন, সো উইচ ইজ ভেরি গুড। তো জামান ভাই, যদি শুরু করতে চাই যে এই যে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন, আপনাদের মেম্বার কত? আমাদের বর্তমান মেম্বার আছে 225 জন। আচ্ছা। টোটাল মানি এক্সচেঞ্জ আছে 233টা, অল ওভার দা বাংলাদেশ। এটা বাংলাদেশ ব্যাংকের এনলিস্টেড। আচ্ছা, এনলিস্টেড নাকি বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স নিতে হয়? বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স প্রাপ্ত ও আপনার ফরেন কারেন্সি ডিলার। এই লাইসেন্স নিতে কি করতে হয়? এই কারেন্সিতে বাংলাদেশ ব্যাংক যখন সার্কুলার দিয়েছে, ওই সার্কুলার দেওয়ার পরে আমরা যারা প্রেয়ার দিয়েছি, বিভিন্ন যাচাই বাছাই পরে তারা নিয়ার অ্যাবাউট 700 লাইসেন্স ইস্যু হয়েছিল আপনার 1997-এর জুলাই মাস থেকে। তো বাকিগুলো এগুলো ধরেন যে একটা টাইম ফ্রেম দিয়ে দেওয়া হয়েছিল এর মধ্যে চালু করতে হবে। অনেকে এদেশে তো তখন ওই 1997 সালেই প্রথম এদেশে মানি চেঞ্জিং লাইসেন্স প্রথা শুরু হয়। তো অনেকে বুঝতে পারেন নাই, অনেকে ঠিকমতো প্রতিষ্ঠানটা হ্যান্ডেল করতে পারেন নাই, বিভিন্ন কারণে রিপোর্টিং করতে পারেন নাই, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে, যার কারণে এগুলো আস্তে আস্তে বাতিল হয়ে গেছে। নিয়মকানুনের মধ্যে না থাকার জন্য বাতিল হয়ে আপনার আজকে 233টা পর্যন্ত টিকে আছে। আপনাদের কোনো লাইসেন্স ফি দিতে হয়? হ্যাঁ, আমাদের বাৎসরিক রিনিউয়াল ফি আছে 5000 টাকা। আচ্ছা, ওকে। আর লাইসেন্স নেওয়ার সময় কোনো না, লাইসেন্স নেওয়ার সময় আমাদের তখনকার সময় আমাদের 10,000 টাকা নন রিফান্ডেবল পে অর্ডার দিতে হয়েছে। ওকে। এবং 10 লক্ষ টাকার IT 10B সার্টিফিকেট দিতে হয়েছে ইনকাম ট্যাক্স থেকে নিয়ে 10 লক্ষ টাকার IT 10B সার্টিফিকেট দিতে হয়েছে। এবং অন্যান্য কাগজপত্র যা প্রয়োজন, ট্রেড লাইসেন্স, অফিস স্থান, এগুলো সবই দিয়ে আমরা সাবমিশন করার পরে তারপরে এগুলো আপনার বিভিন্ন ইন্সপেকশনের মাধ্যমে লাইসেন্সগুলো প্রদান করা হয়, যাদের যোগ্য মনে করা হয়েছে। রাইট। তো আমরা যদি একটু আলোচনা করি যে মানি চেঞ্জার্স, এদের আসলে কাজটা কি কাজ করেন আপনারা? আমাদের ধরেন যখন লাইসেন্স আমাদের কাছে ইস্যু করা হয়, লাইসেন্স আমাদের নামে ইস্যু করা হলে তখনই আমাদের নির্দেশনা দিয়ে দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের রুলস অ্যান্ড রেগুলেশনে যে আছে 2018 সালের 1947 সালের যে ফরেন এক্সচেঞ্জ ল অ্যাক্টের যে রুলস আছে, এটা পরবর্তীতে 2018 সালে পরিবর্তন হয়েছে, ভলিউম 1-2 হয়েছে। তো আমাদের মানি এক্সচেঞ্জ লাইসেন্সটা
তখন যে রুলস ছিল যে মানি, এবং অদ্যাবধি সেটাও আছে, যে মানি চেঞ্জার তাদের নিজস্ব রেটে ক্রয় বিক্রয় করবে। মানি চেঞ্জার তাদের নিজস্ব রেটে ক্রয় বিক্রয় করবে, এবং তাদের উৎস হলো ইনকামিং প্যাসেঞ্জারের কাছ থেকে কিনবে, আউটগোয়িং প্যাসেঞ্জারের কাছে তারা বিক্রি করবে। আচ্ছা, এটাই আমাদের মূল থিম ছিল, এইটাই মূল রেজুলেশন ছিল এইটাই। এবং আমাদের করে মানে বাংলাদেশ ব্যাংকের সেট করা যে রুলস সেগুলোর এটা ছিল এটাই, যে যারা ইনকামিং এন্ড আউটগোয়িং প্যাসেঞ্জার্স তাদের সাথে কেনাবেচা করা, তাদের সাথে কেনাবেচা হবে। এবং কোনো আমার যে এডি ব্যাংক থাকবে বা সেন্ট্রাল ব্যাংক আমাদের কোনোরূপ কোনো বৈদেশিক মুদ্রা দিয়ে সহযোগিতা করবেন না বা দিবেন না। আমরা আমাদের সোর্সের মাধ্যমে আমরা আমাদের এই যে বৈদেশিক মুদ্রা সংগ্রহটা আমাদের নিজস্ব সোর্সের মাধ্যমে আমাদের জোগাড় করতে হয়েছে। সেটা ধরেন আমাদের সোর্সটা হলো প্রবাসী ভাইরা এবং যারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার সাথে জড়িত আছেন তারাই মূলত আমাদের কাস্টমার। আর আমাদের তো ইলেকট্রনিক বা ভার্চুয়াল মানির সাথে কোনো সম্পর্ক নাই। রেমিটেন্স তো ইলেকট্রনিক ক্যাশ, আমাদের হলো ক্যাশ কারেন্সির সাথে আমাদের সম্পৃক্ততা। রাইট। তো এই যে আপনার যেটা বললেন যে আপনারা ইনকামিং আউটগোয়িং, আপনারা ম্যাক্সিমাম কত ডলার কিনতে পারেন বা বিক্রি করতে পারেন? আমাদের যে নিয়ম দিয়ে এসেছিল যে আমরা কিনতে পারবো মোর দেন 25,000 US ডলার পার ডে। হ্যাঁ, মোর দেন, কিন্তু দিন শেষে আমার স্থিতি থাকবে $25,000। আচ্ছা, দিন শেষে আমি আমার কাছে রাখতে পারবো $25,000, এবং সেই $25,000 সমপরিমাণ বাংলা টাকা বা $25,000 সমপরে যে কোনো বৈধ বৈদেশিক মুদ্রা, এটা আমরা দিন শেষে সংরক্ষণ করতে পারবো। আচ্ছা, ওকে। আপনার কি এই যে শুধু ডলার নাকি অন্য কারেন্সি গুলো? আমরা তো কোন কারেন্সি গুলো বেসিক্যালি আপনারা ট্রানজাকশন করেন? আমাদের তো যত রকম বৈদেশিক মানে বৈধ বৈদেশিক মুদ্রা আছে সেগুলো প্রত্যেকটা বৈদেশিক মুদ্রাই আমরা পাসপোর্টের এগেইনস্টে ক্রয় বিক্রয় করতে পারবো। যতগুলো বৈদেশিক মুদ্রা আছে, ডলার, এই গ্লোবালি বা এই সারা পৃথিবীতে যতগুলো বৈদেশিক মুদ্রা আছে প্রত্যেকটা বৈধ বৈদেশিক মুদ্রাগুলো আমরা ক্রয় বিক্রয় করতে পারবো পাসপোর্টের মাধ্যমে। ওকে, আমাদের আপনার এই যে যারা আমাদের ধরেন যে প্রবাসী ভাই বোনরা যারা তো অনেক সময় তো ক্যাশ তারা নিয়ে আসেন, সেটা ইউএই থেকে আসলে হয়তো দিরহাম নিয়ে আসবে, বা সৌদি থেকে রিয়াল, মালয়েশিয়া থেকে রিঙ্গিত, তো এগুলো তো কেনা বেচা হয়, আমরা এগুলো ক্রয় বিক্রয় করে থাকি। ওকে, তো এরা ধরেন যে এরা তো আপনাদের তাহলে এদের থেকে তো আপনারা তাহলে আমাদের মেইন সোর্সটাই প্রবাসী ভাইরা। তো এই যে রেটটা আপনারা বললেন যে আপনারাই সেট করেন, এটা কি বাংলাদেশ ব্যাংকের কোনো গাইডলাইন এখানে থাকে না? না, বাংলাদেশ ব্যাংকের তো তৎকালীন সময় কিভাবে রেটটা সেট করে? রেটটা আমরা গ্লোবালি যে সমস্ত ফরেক্স ট্রেডিং গুলো আছে তাদের যে রেট বোর্ড আছে এবং গ্লোবালি যে রেটটা চলে থাকে, আমরা ওইটার সাথে ওইটারে বিচার বিশ্লেষণ করে ওইটার উপরে আমরা রেটটা তখন ফিক্স করতাম। আর এখন তো সরকার ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন, বর্তমান গভর্নর ডিক্লেয়ার দিয়েছেন যে বাজার ভিত্তিক মূল্য হবে, ডলারের বাজার হবে বাজার ভিত্তিক, সেটা এখন বাজার ভিত্তিক হচ্ছে। ওকে, আপনাদের আমি দেখলাম যে অ্যাসোসিয়েশনের একটা ওয়েবসাইট আছে, তো সেখানে দেখলাম যে আপনারা কিনছেন 124 টাকায়, বিক্রি 125 টাকায়। তো এটাই কি সব সদস্য আপনাদের মেনে চলে? হ্যাঁ, অবশ্যই মেনে চলতে হবে। আচ্ছা, না হলে আপনি আমাদের ওয়েবসাইট দেখলে আপনি নিচেও দেখবেন সতর্কবাণী দেওয়া আছে, সেখানে লেখা আছে অ্যাসোসিয়েশনের রেটের বাইরে যদি কেউ ক্রয় বিক্রয় করে থাকে তাহলে তার জন্য আর্থিক জরিমানা অথবা সর্বোচ্চ শাস্তি অ্যাসোসিয়েশনের তরফ থেকে প্রদান করা হবে, এবং সেন্ট্রাল ব্যাংকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অ্যাসোসিয়েশন সুপারিশ করবে। এই যে আপনাদের রেটটা তো ব্যাংক থেকে একটু বেশি, জি, এটা কি কেনার ক্ষেত্র? হ্যাঁ, কেনার ক্ষেত্র, বেচার ক্ষেত্র। মানে যখন করোনা, বেশিটার কারণটা কি? বেশিটার কারণ হলো আমাদের তো বৈদেশিক মুদ্রা নগদ বৈদেশিক মুদ্রা, আর ব্যাংকের তো ভার্চুয়াল, তাই না? আর আন্তঃব্যাংক যেটা ট্রানজাকশন হয় সেটার রেট তো বর্তমানে রেট আছে 22 টাকা, 23 টাকা, 22 টাকা 23 টাকা, এটা আন্তঃব্যাংক লেনদেন গতকালকে ছিল। আজকে ওদের আবার এই ফরেন এক্সচেঞ্জ মার্কেটটা আপনার কন্ট্রোল করে বাফেদা, বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন, ওরা এটা কন্ট্রোল করে। ওরা দিন শেষে ওদের একটা ওয়েবসাইট আছে, ওই সাইটে ওরা রেটটা দিয়ে দেয়। সেখানে গড় এভারেজ দেখা যায় যে 121 টাকা সামথিং, নিয়ার অ্যাবাউট 122, আর সেল হলো 122.93 বা
0.23। আচ্ছা, আপনারা পাসপোর্টে এই যে ধরেন যে অনেকে বিদেশে যাওয়ার ধরেন যে স্টুডেন্টরা যায় বা যারা ট্যুরিস্ট তারা বা যারা মেডিকেল ট্রিটমেন্টে যায় তাদের অনেক সময় ডলার নিতে হয়, তো আপনারা পাসপোর্টে এন্ডোর্স করতে পারেন ম্যাক্সিমাম কত? আমাদের বিগত দিনে আমাদের প্রথম অবস্থায় আমাদের পাসপোর্টের এন্ডোর্সমেন্ট ছিল $500 করে আমরা করতে পারতাম। কোন সময়ে? সেটা হলো আপনার 97 এর লাইসেন্স ইস্যু হওয়ার পরে। আচ্ছা, আমাদের নির্দেশনা ছিল $500 পর্যন্ত আমরা এন্ডোর্স করতে পারবো। তার পরবর্তীতে 2-3 বছর পরে এসে আমাদের সেটাকে 1000 করা হলো। ওকে, এই 1000 আমাদের চলছে বিগত 22-23 বছর। আচ্ছা, পরবর্তীতে এই গত সেপ্টেম্বরের 3 তারিখে আমরা গভর্নর মহোদয়ের সাথে মিটিং করেছিলাম। মিটিংয়ে আমরা বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেছিলাম গভর্নর মহোদয়ের কাছে। তার মধ্যে আমাদের প্রস্তাবনাগুলো ছিল যে ব্যাংক বর্তমান প্রযুক্তির যুগে যদি সামঞ্জস্যতা, রেটের সামঞ্জস্যতা, ক্রয় বিক্রয় সামঞ্জস্যতা না থাকে তাহলে এই মানি এক্সচেঞ্জ মার্কেটটা বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি ছিল। তো সেই ক্ষেত্রে আমরা গভর্নর মহোদয়ের সাথে যে বসার পরে আমরা বিভিন্ন প্রস্তাবনা দিলাম। যেহেতু ব্যাংক এন্ডোর্স করতে পারে $5000 আর $7000 ক্রেডিট কার্ড, টোটাল 12000 বাৎসরিক, সেইখানে আমরা করতেছি অনলি 1000। তো এইখানে আমিও তো একজন স্টেক হোল্ডার ফরেন এক্সচেঞ্জ মার্কেটে, তাই নয় কি? এটা আপনার কাছে প্রশ্ন রাখলাম আমি। জি, তো সেই ক্ষেত্রে যে এই যে একটা বিরাট ফারাক, কোথায় 1000 কোথায় 5000, তো এখানে একটা আমরা বৈষম্যের শিকার হয়ে গেছি। রাইট, সেই ক্ষেত্রে আমরা গভর্নর মহোদয়ের সাথে যখন উনি আমাদের আমরা প্রপোজাল পাঠালাম, উনি অ্যাকসেপ্ট করে আমাদের টাইম দিলেন। আমরা 3 তারিখে, খুব সম্ভবত সেপ্টেম্বরের 3 তারিখে আমরা মিটিং করেছি ওনার সাথে। তৎকালীন যে গভর্নর মহোদয় আমাদের আহসান এইচ মনসুর সাহেব, উনি ছিলেন গভর্নর মহোদয়। আর আপনার এখন ডিজি 1 ছিলেন আপনার। যে এত ডিটেইল দরকার নাই, মিটিং এ কি মিটিং হলো বলছিলেন, এখন কত ইনভেস্ট করতে পারেন? আমরা প্রস্তাবনা রেখেছিলাম আমাদের ব্যাংকের মতো $5000 আমাদের ইনভেস্ট করার ক্ষমতা দিতে হবে। রাইট, আমরা এনআইডির এগেইনস্টে ডলার ক্রয় করতে পারবো, পাসপোর্টের এগেইনস্টে বিক্রি করব। এবং আমাদের প্রথমেই নির্দেশনা ছিল, আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনে ছিল যে মানি এক্সচেঞ্জ টু মানি এক্সচেঞ্জ আমরা লেনদেন করতে পারবো, মানি এক্সচেঞ্জ টু ব্যাংক লেনদেন করতে পারবো। কিন্তু অনলাইন হওয়ার পরে ওইটা আর ওই অনলাইন আমাদের হয়েছে 2016 সালের জানুয়ারি মাসে, তারপর থেকে ওইটা অনলাইনে ইনপুট দেওয়া হয় নাই, যার কারণে ওইটা এখন আমরা করতে পারছি না। এই ব্যাপারেও প্রস্তাবনা রাখলাম। আর তারপরে আপনার এই গভর্নর ট্রান্সফারের ব্যাপারে, ট্রান্সফারের ব্যাপারে, কারণ আমি এখন এই ব্যবসায় আছি বা আমি এখনো থাকবো না, তখন এই আমার মালিকানা কে পাবে, প্রতিনিধিত্ব কে করবে, এইভাবে শেয়ার ট্রান্সফারের ব্যাপারে ওনার সাথে আলাপ করলাম এবং ওনাকে আমরা বুঝাইতে সক্ষম হলাম যে এইগুলো আমাকে যুগ উপযোগী প্রস্তাবনা। এবং উনি প্রত্যেকটি প্রস্তাবনায় সম্মত দান করলেন। কিন্তু এবং ওনার তৎকালীন ওই মিটিংয়ে যারা উপস্থিত তাদের মৌখিকভাবে নির্দেশনা দিলেন যে আপনারা এগুলো নোট আকারে উপস্থাপন করেন, আমি সাইন করে দিব। তখন এখন ইনভেস্টমেন্ট কত করতে পারেন? এখন আমাদের কোনো প্রস্তাবনাই, একটা মাত্র প্রস্তাবনা যেটা 5000 ইনভেস্টমেন্টে করতে চেয়েছিলাম, সেটা এখন 2000-এ উপনীত হয়েছে। 2015 দিছে, বলছে যে বাদ বাকিগুলো আমরা বিবেচনা করছি। তো এই বিবেচনা তো করতে করতে আরো প্রায় ধরেন ওই পাশে 3 মাস আর এই পাশে 6 মাস, 9 মাস তো পার হয়ে গেছে। আচ্ছা, মানি চেঞ্জেসদের ব্যাপারে কিন্তু ধরেন যে আপনার একটা, আমি বলবো যে এক ধরনের অ্যাকুইজিশন আছে যে ধরেন যে আপনারা আন্ডারহ্যান্ড, এই যে পাসপোর্টে এন্ডোর্স না হইলে এটা ধরেন যে আপনারা ক্যাশ সেল করলেন বাট উইদাউট এনি রেকর্ড, বিক্রিও সেভাবে করতে পারেন। কারো ডলার বেশি দরকার, $2000 বেশি দরকার, সে এটা ধরেন যে করতে পারে। আবার কেনার ক্ষেত্রেও সেটা আপনারা করতে পারেন। এবং এটা কি আলটিমেটলি দেখা যাচ্ছে যে এই যে যেটা রেকর্ড থাকছে না সেটা তো আসলে আপনার তখন আবার হুন্ডি চ্যানেলের মধ্যে চলে যেতে পারে। সো এই ধরনের এই বিষয়গুলোও কিন্তু বলা হয় যে মানি চেঞ্জারদের মধ্যে কেউ কেউ হয়তো এসবের সাথে জড়িত। আপনি কি মনে করেন? এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা আমি বলবো। আপনি যে প্রশ্নটা করলেন বা রাখলেন, এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা। মানি চেঞ্জারদের আমার অ্যাসোসিয়েশনের কোনো সদস্যই কোনো হুন্ডিবাজির সাথে সম্পৃক্ত না। কোনো মানি চেঞ্জার হুন্ডিবাজির সাথে না। ধরেন যে আমি বলছি লেট মি সে, তো যেটা বললেন এটা
সমাজে একটা প্রচলন আছে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী মানে হুন্ডি ব্যবসায়ী, এরকম একটা ধারণা গ্রো করেছে বিগত দিনের কর্মকাণ্ডের কারণে, মানি চেঞ্জারদের কর্মকাণ্ডের কারণে। মানি চেঞ্জারদের ক্ষমতা কতটুকু এটুকু আপনাকে দেখতে হবে, তার ক্যাপিটাল কতটুকু, তাই না? এটা আপনার বিচার বিশ্লেষণ করবে, সে ওইটা করার ক্ষমতা রাখে কিনা। এটার জন্য আমি দায়ভার কের উপর চাপাইতে চাই না, আবার বলতেও আমার দ্বিধা নাই। তার কারণ হলো এইটা সাধারণত ব্যাংকের মাধ্যমে সংগঠিত হয়। ব্যাংকের বিভিন্ন অ্যাপস আছে, আপনারা জানেন, রকেট, বিকাশ, রিয়া, তারপরে নগদ, এই যে অ্যাপসগুলো আছে, এই অ্যাপগুলোর মাধ্যমেই তো হুন্ডির টাকাগুলো লেনদেন হয়। আর হুন্ডির টাকাটা লেনদেন কি হচ্ছে, কোনো অ্যাকাউন্টের মাধ্যমে টাকাগুলো লেনদেন হচ্ছে, সেটা কোন ব্যাংকের মাধ্যমে, সে ডাটা কার কাছে আছে, এই ডাটাগুলো কি সেন্ট্রাল ব্যাংক কালেকশন করতে পারতেছে কিনা, বিআইপি সেটা কালেকশন করতে পারতেছে কিনা, তাদের কাছে কোনো এটাকে বলে যে তাদের কাছে কোনো পরিসংখ্যান আছে কিনা, স্ট্র্যাটেজি আছে। আপনি ধরেন যে আমি বিদেশে যাব, আমি দরকার আমার $5,000, আমি $2,000 এন্ডোর্স করে নিলাম আপনার থেকে, আমি $3,000 মার্কেট থেকে নিলাম, জি হ্যাঁ, কার্ব মার্কেট বা মনে করেন যে কোনো জায়গা থেকে আমি নিলাম ক্যাশ, তো আমি তো সেটা ধরেন যে এটাও তো কাইন্ড অফ হুন্ডি, আমি এভাবেই বলছি, নট নেসেসারি যে আপনার ব্যাংক বা ট্রেডের মাধ্যমে বা যে অ্যাপসগুলো বলবেন সেটার মাধ্যমে আমি ক্যাশ কিনে নিয়ে যাচ্ছি। এইখানে আপনার এই কথার পরিপ্রেক্ষিতে আমার বলতে হয় যে আমরা সেই জন্যই গভর্নর মহোদয়কে প্রস্তাবনা দিয়েছিলাম যে আমাদের 5,000 এন্ডোর্সমেন্টের ক্ষমতা দেওয়া হোক, এবং উনি মৌখিকভাবে সিদ্ধান্ত দিয়েছিলেন, কিন্তু ঘটনার পরিপ্রেক্ষিতে সেটা আমাদের 5,000 দেওয়া হয় না, 2,000। আমি ওই সময় এর ব্যাখ্যা দিয়েছিলাম গভর্নর মহোদয়কে যে স্যার, সাপোজ ধরেন আপনি আমার কাছে আসলেন, আপনার $3,000 দরকার, কিন্তু আমি আপনাকে 1,000 দিতে পারছি না, আমি আপনাকে 1,000-এর বেশি দিতে পারতেছি না, আমি আইনগতভাবে ওটা সিদ্ধ না যে আমি আপনাকে 3,000 দিতে পারবো, আমি দিতে পারবো 1,000-ই। আর আমরা চাচ্ছি যে তখন আপনার প্রয়োজনে তো আপনি যেভাবেই হোক আপনি এটা ম্যানেজ করবেন, কারণ আপনার তো প্রয়োজন, কিন্তু আমি আপনাকে দিতে পারছি না, আইনগতভাবে আমার বাধা আছে। আর এটার জন্যই আমরা বলেছিলাম যে আমরা এটা দিতে চাই, আপনি যদি আমাদের এটা বাড়ায় দেন, 5,000 করে দেন, তো যে লোকের 3,000 প্রয়োজন তাকে আমরা 3,000 দিতে পারতেছি, সে লিগালি নিয়ে যেতে পারতেছে। কিন্তু সে যখনই লিগালি নিতে পারতেছে না, সে তখন অনৈতিক ভাবে এটা ব্যবস্থা করতেছে। আর এইভাবেই খোলা বাজার বলেন, কার্ব মার্কেট বলেন, এইভাবেই সৃষ্টি হয়েছে। এর সাথে মানি এক্সচেঞ্জ মার্কেটের কোনো ইনভলভ নাই। তার কারণে যে মানি চেঞ্জারদের হাত পা তো আইনের গণ্ডির মধ্যে বাধা। আপনি আমারে মাঠে নামাই দিছেন, আপনি আমাকে নিয়ম নীতি দিছেন, কিন্তু বা আমার হাতে আপনি হ্যান্ডকাপ পরাই দিছেন যে আপনি মার্কেট পরিচালনা করেন, মানে আপনি আমাকে যুদ্ধে নামাই দিয়ে আমার হাত বেঁধে দিয়েছেন। সেই ক্ষেত্রে আমরা এবার কথা বলেছি সেন্ট্রাল ব্যাংকে যে আমরা স্বচ্ছতা দিতে চাই, আপনারা স্বচ্ছতা নেন। আর কিন্তু আমাদের এই মানি এক্সচেঞ্জ মার্কেটকে বা মানি চেঞ্জারদের আপনারা অযাচিতভাবে দোষারোপ করবেন না। হুন্ডিবাজি বলেন, টাকা পাচারকারী বলেন, গোল্ড স্ক্যামার বলেন, ইটস নট রাইট, ইটস নট ট্রু। আপনি 17 থেকে 18টা স্বর্ণ আমদানির লাইসেন্স ইস্যু করেছেন, আজ পর্যন্ত কত স্বর্ণ আমদানি হয়েছে? খুবই কম। না, কত স্বর্ণ আমদানি হয়েছে, কি হয়েছে, এই স্ট্যাটিস্টিক্স কি, পরিসংখ্যান কি সেন্ট্রাল ব্যাংকের কাছে আছে কিনা আমার জানা নাই। তবে এত চোরাচালান হসে কি যায়? আপনি দেখেন এমন দিন নাই গোল্ডের চোরাচালান না হচ্ছে, আর ধরা না পড়ছে, ধরা না পড়ছে, কিন্তু ধরা পড়ছে খুব সীমিত আকারে। সেটা অবশ্য আমরা আলোচনা করছি না, অন্য পরিস্থিতি এই পরিপ্রেক্ষিতে এসে যায়। রাইট। তো আপনার ধরেন যে আপনার কি সাজেশন, আমি বলবো পরামর্শ, কারণ হুন্ডি বাংলাদেশের জন্য একটা বড় সমস্যা। আমরা দেখেছি বিভিন্ন সময় যে দেশের আসলে ধরেন যে টাকা বাইরে চলে যাওয়া বেসিক্যালি। তো এটা আসলে আপনাদের কি মতামত? বা কার্ব মার্কেট, যেটা ধরেন যে কার্ব মার্কেটটা তো লিগ্যাল মার্কেট না, তাই না? না, এটা তো ইলিগ্যাল মার্কেট। তো এগুলোর প্রভাব কিভাবে কমানো যায়? এই যে আপনারা লিগ্যাল আছেন, ব্যাংকগুলো আছে, সো কিভাবে আসলে এই যে আপনি যদি বলি যে ইলিগ্যাল বা ব্ল্যাক মার্কেটগুলো অফ করা, হুন্ডি কমানো, আপনার কি সাজেশন কি? না, এখানে তো আমরা তো আমাদের প্রয়োজনে, আমাদের ভাবমূর্তি ঠিক রাখার জন্য আমরা এই মার্কেটটাকে যুগোপযোগী করার জন্য আমাদের অ্যাসোসিয়েশনের, মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন বাংলাদেশের চেষ্টার কোনো ত্রুটি নাই। যার কারণে আমরা ধরেন যে আপনি সেন্ট্রাল ব্যাংকের প্রতি আপনার কি পরামর্শ? সেন্ট্রাল ব্যাংকের প্রতি যে মানি চেঞ্জাররা যে সমস্ত প্রস্তাবনা দিচ্ছে, সেই প্রস্তাবনা বিষয়ে সুবিবেচনা করা, বৈষম্য শিকার না হওয়া। আমরা তো বর্তমানে বৈষম্য শিকার হয়ে আছি। আপনি যে কথা বললেন
যে কি ধরনের বৈষম্য? হ্যাঁ, আমরা যে এই যে আমিও তো একজন স্টেক হোল্ডার সেন্ট্রাল ব্যাংকের, তাই নয় কি? তাই সেখানে ব্যাংক আপনার 12,000 করতেছে, ক্রেডিট কার্ডে করতেছে 7,000, ক্যাশ করতেছে 5,000, সেখানে আপনি আমাকে দিলেন 2,000। আমরা চাচ্ছি এনআইডির এগেনস্টে ক্রয় করতে, তাই না? কিন্তু সেই ক্ষেত্রে আমি এনআইডির এগেনস্টে ক্রয় করতে জন্য আপনি আমাকে অনুমতি দিলেন না। এনআইডির এগেনস্টে কেন ক্রয় করতে চাচ্ছেন? এখন শুধু পাসপোর্টে আছে, মানে এখানে কি সুবিধা? এখানে সুবিধা, আপনি ধরেন সাপোজ $500 নিয়ে আসলেন, আপনার কাছে কোনো ডকুমেন্টস নাই, আপনার কাছে পাসপোর্ট নাই, আপনার বিদেশ ট্রাভেল করার নাই, আপনার নিয়ম আছে 1 মাসের মধ্যে। আমি ডলারটা কিভাবে পেলাম? ডলারটা পেলেন হয়তো আপনার কোনো আত্মীয় স্বজন দেশের বাইরে আছে, সেই লোক মারফত আপনার কাছে পাঠাইছে, আপনি সেটা আমাদের কাছে নিয়ে আসলেন, কিন্তু জিনিসটা তো অবৈধ না, কিন্তু আইন নির্দিষ্ট তো আপনি অবৈধ, তাই নয় কি? এইখানে ব্যাপারটা সাংঘর্ষিক। তা সেটা যদি আপনি আসলো, আমি কিনলাম না, আইনগত বাধার কারণে আমি কিনতে পারলাম না, সে কি করবে? তার তো প্রয়োজন টাকার, সে কোথাও না কোথাও বিক্রি করবে, বাজার বলেন বা কার্ড মার্কেট বলেন, এইভাবে তো সৃষ্টি হচ্ছে। তো সেটাকে বন্ধ করার জন্য তো আমাদের এই প্রচেষ্টা ছিল, এবং বর্তমানে আমরা সেটা চেষ্টা চালাই যাচ্ছি। সেন্ট্রাল ব্যাংক যদি আমাদের সার্বিক সহযোগিতা দেয়, আমরা অ্যাসোসিয়েশন এইটুক বলতে পারি, যেটা গভর্নর মহোদয়কে বলে এসেছিলাম, যে মার্কেটে স্থিতিশীলতা আমরা ফিরিয়ে দিতে পারবো, ফিরিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো, এবং স্টিল নাও উই আর ডুইং দিস। দেখেন, এখন কিছুদিন আগে আপনার বাজার ভিত্তিক ডলার মূল্য করে দেওয়া হয়েছে, তাই না? গ্লোবালি যে রেটটা হবে সেই রেটেই, সেই রেটে হওয়ার কি কারণে আপনারা বিগত দিনে দেখেছেন রেমিটেন্সের প্রবাহ, বর্তমানে দেখতেছেন রেমিটেন্সের প্রবাহ। তাহলে বিগত দিনে আপনি গ্লোবালি রেট ফলো করেন নাই, যার কারণে হুন্ডিবাজি বেশি হয়েছে, কিন্তু এখন আপনি গ্লোবালি রেট ফলো করার কারণে আপনার রেমিটেন্স কিন্তু বাজার ভিত্তিক রেট ফলো করার কারণে, হ্যাঁ, বাজার ভিত্তিক রেট ফলোর কারণে, দ্যাট মিন্স গ্লোবালি তো রেটটা হয়, তো সেই রেটটা ফলো হওয়ার কারণে আপনার কি হচ্ছে? রেমিটেন্স কিন্তু বেড়ে গেছে। আপনার গত 19 দিনে আসছে 157 কোটি সামথিং ডলার, মানে 1.5 বিলিয়নের বেশি, 1.5 বিলিয়নের বেশি। তা আপনি চিন্তা করেন, এটা সুফল তো অবশ্যই মার্কেটে আসতেছে। প্রবাসীরা চিন্তা করতেছে কি, যে আমার টাকাটা আমি সঠিক উপায়ে উপার্জন করতেছি, সঠিক উপায়ে পাঠাবো, আমি কেন হুন্ডির কাছে যাবো, আমাকে কেন বাধ্য করা হবে অনৈতিক উপায়ে? আপনি যদি আপনার পরিশ্রমের টাকাটা যদি আপনি সঠিক মূল্য না পান, আমি কি দিব? কেউ দিবে না। যারা সঠিক মূল্য দেবে আমি তখনই, তাহলে কি হলো? আপনি সঠিক মূল্য দিলে আপনার টাকাটা প্রপার চ্যানেলে আসতেছে, আপনি যখন সঠিক মূল্য দিবেন না, তখন অনৈতিক উপায়ে টাকাটা আসতেছে। রাইট। আপনাদের কাছে কেউ যদি কোনো প্রবাসী এসে ধরেন যে তার পাসপোর্ট সহ আপনার থেকে যদি সেটা এনক্যাশ করে, ভাঙায় ডলার বা রিয়াল এনি কারেন্সি, তো এই যে 2.5% ক্যাশ ইনসেন্টিভ পায়, সেটা কি তারা পায়? না, সেটা তো সেটার উপরই তো আমাদের রেটটা নির্ধারণ হয়। ধরেন সাপোজ আপনার রেট আছে 122 টাকা বা 121 টাকা বা 120 টাকা, এর উপরে 2.5% প্রণোদনা, তাতে হয় কি 2 টাকা 3 টাকা ডিফারেন্স হয়ে যায়। তাহলে এখন আপনি হিসেব করেন, যে লোকটা 2.5% প্রণোদনা দিয়ে 123 টাকা করে ডলার ছেড়ে আসছে, সে কি আমার কাছে ওই থেকে কমে আমার কাছে ডলারটা বিক্রি করবে? না, করবে না, করবে না। তখন আমরা কি করতেছি, ওই যে রেমিটেন্সের যে রেটটা আসতেছে, রেমিটেন্সের রেটের উপরে আমরা 1 টাকা বাড়ায় নিচ্ছি, বাড়ায় ক্রয় করতেছি, 1 টাকা বাড়ায় বিক্রি করতেছি। তাহলে কি হচ্ছে, মার্কেটের ব্যালেন্সটা ঠিক আছে, আর যে আসতেছে সেও খুশি হয়ে যাচ্ছে, সে তার প্রপার ডকুমেন্ট দিয়ে সে আমার কাছ থেকে এনক্যাশমেন্ট সার্টিফিকেট নিয়ে সে চলে যাচ্ছে। আচ্ছা, আমরা আলোচনা শেষের দিকে। যেমন ভাই, সো আপনাকে যদি বলি যে ধরেন এই যে যেটা বলছিলেন যে রেমিটেন্সের ফ্লো তো অনেক বেড়েছে, আমাদের এক্সপোর্টও ধরেন যে সোফার লাস্ট মাস পর্যন্ত যেটা দেখেছি যে একটা গ্রোথ আছে, তো ইম্পোর্টও কম। জি, তো বাজারে কি আসলে ডলারের আপনার চাহিদা, আমরা গত 3 বছরে যেটা দেখেছিলাম যে অনেক চাহিদা বেশি কিন্তু যোগান ছিল না, এখন আসলে মার্কেটের ওভারঅল পরিস্থিতি কি ডলার মার্কেটে? না, ওভারঅল পরিস্থিতি এখন যে পরিস্থিতি আছে, মার্কেটটা স্থিতিশীল আছে, চাহিদা এবং যোগানের সামঞ্জস্যতা আছে। না, নাকি চাহিদা কম যোগান বেশি? না, চাহিদা এবং যোগানের সামঞ্জস্যতা আছে। ইদানিং এটা পরিলক্ষিত হচ্ছে যে যোগান বেশি, চাহিদা কম, কারণ বাংলাদেশ ব্যাংক ডলার কিনছে, যেটা অনেক দিন পরে। জি, প্রায় 20 কোটি ডলারের উপরে কিনেছে বাংলাদেশ, বেশি কিনেছে, অলমোস্ট $500 বিলিয়ন 2 দিনে কিনেছে আমরা দেখলাম। জি। সো তার মানে হচ্ছে যে এমনি আপনারা মার্কেটের স্টেক হোল্ডার হিসেবে বলছি যে আপনারা চাহিদার ক্ষেত্রে কি দেখছেন এখন? চাহিদার ক্ষেত্রে আপনার আমাদের মার্কেটটা তো বেস করে সাধারণত ওই দুবাই, ইন্ডিয়া, ইন্ডিয়া ভিসা তো অনেক রেস্ট্রিক্টেড, হ্যাঁ, ইন্ডিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে।
হচ্ছে সেই দুবাইয়ের ভিসাও খুব রেস্ট্রিক্টেড হয়ে গেছে, থাইল্যান্ডের ভিসা রেস্ট্রিক্টেড, সিঙ্গাপুরের ভিসা রেস্ট্রিক্টেড হয়ে গেছে। কিন্তু আগে যে যাওয়ার যে প্রবণতাটা ছিল ওই প্রবণতাটা অনেকাংশে কমে গেছে। এই জন্য যোগানটা আগের তুলনায় আগের মতোই আছে, কিন্তু চাহিদাটা এই ক্ষেত্রে এসে কমে গেছে। আচ্ছা, রাইট, চাহিদা, কারণ ইন্ডিয়াতে অনেক লোক যেত, তো লক্ষ লক্ষ লোক চিকিৎসার জন্য যত ঘুরতে যেত, সেটা এখন বিভিন্ন কারণে ভিসা জটিলতার কারণে সেটা এখন বন্ধ আছে, হয়তো সীমিত আকারে দিচ্ছে। কিন্তু আপনার সামনে পরিস্থিতি কি আপনারা কি বুঝতে পারেন যে সামনে কিরকম হতে পারে সে 26 সালে? আমরা আশা করতেছি, যেহেতু গ্লোবালি রেটটা ফল করেছে, খোদ আমেরিকাতেই আমেরিকার ডলার মূল্যস্ফীতি ঘটেছে, তার প্রভাবটা গ্লোবালি মার্কেটে আসতেছে। এটাও আশা করতেছি মার্কেটটা আরও কমে যাবে, একটা স্থিতিশীল পর্যায়ে চলে আসবে। এখনও তো স্থিতিশীল আছে, তো রেটটাও আস্তে আস্তে প্রভাব আসবে। আর কারেন্সি মার্কেট তো আপনার গ্যারান্টি দিয়ে বলা যাবে না যেটা স্থিতিশীল থাকবে, এটা বাই রোটেশন, এটা ভেরিয়েবল, গ্লোবাল অনেক সিচুয়েশনের উপরে সেগুলো ডিপেন্ড করে। আর ট্রাম্প আমেরিকান প্রেসিডেন্ট কখন কি সিদ্ধান্ত নেয় সেগুলোর উপরে একটা বাজারে প্রভাব পড়ে। সো মিস্টার এম এস জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস এ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাকে টিভিএস এর, এবং কৃতজ্ঞতা আপনাদের। মায়ের ওষুধের টাকাটা দিও, নিয়ে নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। দর্শক, আমরা আলোচনা করলাম মিস্টার এম এস জামান, প্রেসিডেন্ট বাংলাদেশ মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন, এবং মানি চেঞ্জার্স এবং বাংলাদেশে আসলে এই যে ফরেন কারেন্সি মার্কেট, ওনাদের বিভিন্ন ধরনের কিছু লিমিটেশন যেগুলো আছে, তো টোটাল ডিটেল আমরা আলোচনা করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দর্শক, আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।